Hello everyone, welcome to another lecture where we will discuss transports in plants. So, transports in plants where we will discuss definition, medium of transport, osmosis and diffusion. So, basically transport of materials refers to the movement of water, mineral, organic solutes across the different tissues. So, যে বডির মধ্যে যে ওয়াটার হতে পারে, মিনারেল হতে পারে বা অর্গানিক মলিকিউল যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলা যে প্লান্টের বডির একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে যে ট্রান্সফার হচ্ছে, যে পাতার মধ্যে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা প্লান্টের স্টেম হোক, রুট হোক বা যে স্টোরেজ অর্গান যেরকম ফ্রুট হতে পারে, ফল, যে এইসব জায়গাতে যে ট্রান্সফারটা হচ্ছে, একটা জায়গাতে আরেকটা জায়গাতে যাচ্ছে, সেই ওভারঅল প্রসেসটাকে বলছি আমরা ট্রান্সপোর্ট। সো ট্রান্সপোর্টের মধ্যে নর্মালি যেটা মাল্টিসেলুলার হোক, লার্জ অ্যান্ড নন মোটাইল বেসিক্যালি। তো প্লান্টস যেহেতু মাল্টিসেলুলার আছে, লার্জ এবং একটা নন মোটাইল, একটা জায়গাতে আরেকটা জায়গায় যাইতে পারে না, তো তাদের কি একটা এফিশিয়েন্ট একটা সিস্টেম দরকার হবে যাতে সে ওই খাবার যেটা তৈরি হচ্ছে, ফটোসিনথেসিস যেটা হচ্ছে লিফের মধ্যে, সেই খাবারটা আদার বডি পার্টসে ট্রান্সফার করা, তাছাড়া যে মাটির থেকে জলটা অ্যাকোয়ার করে, জলটা শোষণ করে পাতা পর্যন্ত পৌঁছানো। তো তাদের জন্য স্পেশালাইজড একটা সিস্টেম থাকে। তো আমরা এই যে ট্রান্সপোর্ট যেটা করব, তো আমাদের কি কি জিনিস আমরা ট্রান্সপোর্ট করব, একটা প্লান্ট বডির মধ্যে কি কি জিনিস দরকার হয়। প্লান্ট বডির মধ্যে ফাংশনিংয়ের জন্য আমাদের ওয়াটার দরকার হবে, ওয়াটার অ্যান্ড মিনারেলস আর এসেন্সিয়াল। তো ওয়াটার আর মিনারেলসগুলো আমরা রুট দিয়ে অ্যাবজর্ব করে এরিয়াল পার্ট, যেটা পাতা হোক বা স্টেম হোক, ওই ডিফারেন্ট পার্টসের মধ্যে আমরা ট্রান্সফার করছি। তাছাড়া আমাদের ফুড যেটা সুক্রোজ বলছি বা অ্যামাইনো অ্যাসিড হোক, যেটা মেইনলি লিফের মধ্যে যেটা তৈরি হচ্ছে, সেটা তার রুট হোক, ফ্লাওয়ার হোক, ফ্রুট হোক বা আদার স্টোরেজ অর্গান যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ট্রান্সফার করব। সো দ্য ফুড ইজ বেসিক্যালি the source where it is produced, means the leaf will be the source and the fruit and other organs like stem and root will be considered as sink, means where it will be stored or it will be utilized for the generation of energy. And also different types of hormones and signaling molecules also transported via this pathway. So medium of transport, so কি মিডিয়াম দ্বারা আমরা সেটাকে ট্রান্সপোর্ট করছি। তো সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম ট্রান্সফার হতে পারে আশেপাশের সেলগুলোর মধ্যে, যেটাকে আমরা বলছি শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। একটা স্বল্প দূরত্ব, যেটা একটা সেল থেকে, একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যখন মানে এই মলিকুলগুলাই, অর্গানিক মলিকুলগুলো ট্রান্সফার হবে, সেটাকে বলছি আমরা সেল টু সেল ট্রান্সফার। তো লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, ধরুন লিফের মধ্যে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা রুটে পর্যন্ত পৌঁছাতে হবে, ফল পর্যন্ত পৌঁছাতে হবে, স্টেম পর্যন্ত পৌঁছাতে হবে, সেটা অনেকটা দূরত্ব সেটা কভার করতে হয়। তো সেটাকে বলছি আমরা লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। তো যেটা যে ওয়াটার যেটা দরকার হচ্ছে বা মিনারেল যেটা দরকার হচ্ছে, সেটা সয়েল থেকে আমরা অ্যাকোয়ার করছি। তো সেটা করা হবে জাইলেমের মাধ্যমে। জাইলেম উইল বি ইউজড ফর দ্য transport of water and minerals. So root hairs will absorb the water and it will transfer them to xylem, and xylem will transfer them to upper body parts, that is towards the leaf. So it is an unidirectional or upward transport of molecules, যেটা একটাই ডাইরেকশনে হবে, নিচের থেকে উপরের দিকেই ট্রান্সফার হবে। কিন্তু আমরা যদি দেখি ফ্লোয়েমের ক্ষেত্রে সেখানে মধ্যে বাই ডাইরেকশনাল ট্রান্সপোর্ট থাকতে পারে। বাই ডাইরেকশনাল মিনস সেটা উপরের থেকে নিচে হতে পারে, নিচের থেকে উপরের দিকে, দুই দিকেই ট্রান্সফার হতে পারে। তো পাতার মধ্যে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা রুটের মধ্যে দরকার হবে, তো সেটা উপরের থেকে নিচে ট্রান্সফার হচ্ছে। তো এখন লিফের যেটা দরকার তৈরি হচ্ছে সেটা আমাদের ফ্রুটের মধ্যে যেতে হবে, ফ্রুটের মধ্যে থাকবে, বা আমাদের যে মেরিস্টেমেটিক যে সেল এরিয়া, যেটার মধ্যে আমাদের যেরকম এপিক্যাল বার্ড হতে পারে, এপিক্যাল বার্ড, তো এপিক্যাল বার্ডের যে গ্রোথটা দরকার হবে, মেরিস্টেমেটিক টিস্যুর গ্রোথের দরকার হবে, সেটার জন্য তো খাবারটা দরকার হবে। তো খাবারটা ট্রান্সফার করবে ফ্লোয়েম। তো ফ্লোয়েমের ডাইরেকশন, সেই জন্য ট্রান্সপোর্টটা দুই ধরনেরই হতে পারে, আপওয়ার্ড ডাইরেকশন আর ডাউনওয়ার্ড আর সাইডওয়ার্ডস। তো দ্যাটস ওয়াই দ্য ট্রান্সপোর্ট অফ ফ্লোয়েম ইজ নোন অ্যাজ বাই ডাইরেকশনাল ট্রান্সপোর্ট। তো এই যে মুভমেন্টটা হচ্ছে, সেল টু সেল মুভমেন্ট হচ্ছে, সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো অ্যাপোপ্লাস্টিক, যখন মুভমেন্টটা হবে সেল ওয়াল আর ইন্টারসেলুলার স্পেসগুলোর মাধ্যমে। সেটা আমরা দেখব যে মানে কীভাবে যেটা ট্রান্সফারটা হচ্ছে। যখন সেল ওয়াল থাকবে, সেল ওয়ালের মাঝখান দিয়ে আর ইন্টারসেলুলার স্পেসের মাঝখান দিয়ে যদি ট্রান্সফারটা হয়, সেটাকে বলছি আমরা অ্যাপোপ্লাস্ট। আর যদি প্লাজমোডেসমাটা আর সাইটোপ্লাজম দিয়ে ট্রান্সফার হয়,
সেটাকে বলবো আমরা সিমপ্লাস্ট। সো এগুলো হলো বেসিক মিডিয়াম অফ ট্রান্সপোর্ট হোয়ার the different molecules of the organic components are transferred from one part of the plant body to other parts of the plant body. সো এই যে ট্রান্সফারটা হচ্ছে সেটার মধ্যে আমাদের বেসিক হলো একটা হলো ডিফিউশন বেসিক্যালি যখন একটা মলিকিউল একটা সেল থেকে আরেকটা সেলের দিকে যাবে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবে, যেখানে আমাদের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে, ঘনত্বটা কম বেশি ঘনত্বর থেকে কম ঘনত্বের দিকে যখন ওই জিনিসটা মানে মলিকিউলগুলো ট্রান্সফার হবে। তো দিস ইজ প্যাসিভ মুভমেন্ট। যেখানের মধ্যে প্যাসিভ মুভমেন্ট মানে সেখানের মধ্যে কোনো এনার্জি থাকছে না, সেখানের মধ্যে শুধু খালি ঘনত্বর উপরে ডিপেন্ড করছে। হাই মানে ঘনত্ব বেশি থেকে কম ঘনত্ব, হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট টু দ্য লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সো বেসিক্যালি ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন diffusion, so this is basically movement of molecules from high concentration gradient to the lower concentration gradient. So ডিফিউশনের মধ্যে আমার কোনো এটিপি দরকার হচ্ছে না, যেহেতু একটা প্যাসিভ মেকানিজম, সো ইট ডাজ নট রিকোয়ার এটিপি। সো লাইক দিস যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি মুভমেন্ট অফ যেরকম গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড হোক বা অক্সিজেন হোক, যেটা প্লান্টের বডির মধ্যে যেটা ট্রান্সফার হচ্ছে সেটা যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। যেটা যেরকম লিফের মধ্যে আমাদের অক্সিজেন যেটা ফটোসিনথেসিসের ক্ষেত্রে অক্সিজেন তৈরি হচ্ছে, তো লিফের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, যেটা বাইরে কম থাকবে, তো লিফের থেকে সেটা অটোমেটিকলি বেরিয়ে চলে যাবে। যেহেতু লিফের মধ্যে আমরা কী করছি, কার্বন ডাইঅক্সাইডটাই ফিক্স করছি, গ্লুকোজ তৈরি করছে, তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা লিফের টিস্যুর মধ্যে কম থাকবে, সো এয়ারের থেকে কার্বন ডাইঅক্সাইডটা লিফের ভিতরে ঢুকবে, তো সিম্পল ডিফিউশন। সেখানের মধ্যে রেট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রেডিয়েন্ট and temperature and pressure. So obviously this diffusion it will be dependent on the concentration gradient, means ঘনত্বটা যত বেশি হবে তো মুভমেন্টটাও তত স্পিডে হবে। দেন টেম্পারেচার অলসো ইনফ্লুয়েন্স করবে, যার কারণ যদি আমরা লিফের ক্ষেত্রে ধরি স্টোমাটা, তো টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে কী হবে, প্রচুর মানে স্টোমাটাটা নর্মালি প্লান্টসগুলো যদি টেম্পারেচার এবং স্ট্রেসের মধ্যে থাকে তারা স্টোমাটাটা ক্লোজ করে রাখে, তো ইফ দ্য স্টোমাটা ইজ ক্লোজ ইট উইল নট অ্যালাউ দ্য ট্রান্সফার অফ দিস গ্যাসেস। সো এই জায়গার মধ্যে আমাদের ট্রান্সফার অফ গ্যাসগুলা, এক্সচেঞ্জ অফ গ্যাসগুলা একটু হ্যাম্পার হচ্ছে। সো যেরকম আমাদের CO2 যেটা আমাদের লিভসের মধ্যে ঢুকছে, সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিম্পল ডিফিউশন। সো এখানে আমাদের ডিফিউশনটা আবার দুই ভাগে আমরা দেখতে পাচ্ছি। ডিফিউশন নর্মালি যখন কোনো জাস্ট সিম্পল যখন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে সেটাকে আমরা সিম্পল ডিফিউশন বলছি। বাট সামটাইমস হোয়াট হ্যাপেন্স, দি মুভমেন্টস অফ মলিকিউলস আর ফেসিলিটেড বাই certain important protein molecules or channel that we are calling as a channel protein, or sometimes we can call it as a carrier protein. So তারা কি করছে, তারা এনার্জি ইউটিলাইজ করছে না, বাট তারা একটা পথ, একটা উইন্ডো প্রোভাইড করছে যেটার মাধ্যমে ফ্রিলি মলিকুলগুলো পাস হতে পারবে। যেরকম একটা এক্সাম্পল হলো এটা, যেখানে চ্যানেল প্রোটিন, যেখানের মধ্যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের মধ্যে মলিকুলগুলো ইজিলি ট্রান্সফার হতে পারছে। তো একটা ওপেনিং, একটা ছোট্ট ছিদ্রর মতন থাকবে যেটার মধ্যে দিয়ে মলিকুলগুলো ইজিলি পাস হতে পারবে, যেখানের মধ্যে কোনো আলাদা কোনো মানে এনার্জি দরকার হচ্ছে না। ক্যারিয়ার প্রোটিন থাকে কিছু, যে প্রোটিনগুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে সেটাকে ট্রান্সফার করে দেবে, এসের ক্যারিয়ার প্রোটিনস। আরেকটা জিনিস আছে যেটা ডিফিউশন, যেটা আমরা ডিসকাস করব। তো ডিফিউশন আর অসমোসিস, ডিফিউশনটা আমরা ডিসকাস করলাম। অসমোসিস যখন হবে সেটাও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে, বাট সেখানের মধ্যে একটা সেমি পারমিয়েবল একটা মেমব্রেন থাকবে, সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে। তো যখন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কোনো মলিকিউল ট্রান্সফার হবে, কিন্তু তার মাঝখানে যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, সেটাকে সেই ধরনের মুভমেন্টটাকে বলবো আমরা অসমোসিস। So osmosis basically the movement of molecule from higher concentration to the lower concentration, but in between there is a semi-permeable membrane that regulates the movement. So this is known as osmosis. So osmosis যেটা এখন বললাম আমরা, যে movement of water across a semi-permeable membrane from low solute concentration to there is hypotonic to hypertonic এর দিকে যাবে, কিন্তু তার মাঝখানে কি একটা সেমি পারমিয়েবল একটা মেমব্রেন থাকবে। তো এই ধরনের মুভমেন্টটাকে আমরা বলছি আমাদের অসমোসিস। তো অসমোসিস দুই ধরনের হতে পারে, একটা এন্ডোসমোসিস, একটা এক্সোসমোসিস। যখন ওয়াটারটা সেলের ভিতরে ঢুকবে, যখন বাইরের থেকে ওয়াটার মলিকুলটা সেলের ভিতরে ঢুকবে তাকে বলছি আমরা এন্ডোসমোসিস, আর যখন ওয়াটারটা সেল থেকে বেরিয়ে আসবে তাকে বলছি আমরা এক্সোসমোসিস। সো এই যে এন্ডোসমোসিস এন্ড এক্সোসমোসিস, যেটা সেলটাকে টার্গিডিটি প্রোভাইড করছে,
সেলটার একটা বেসিক একটা স্ট্রাকচার মেনটেন করতে সাহায্য করছে। তারপরে সেলের ইলংগেশনটাও হেল্প করছে। তাছাড়া সেটা এই যে অসমোসিসের ব্যাপারটা সেটা স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজারটাও মেনটেন করছে। তো সেলটা ভিতর থেকে যদি ওয়াটারটা বেরিয়ে যায় তো সেলটা চিপসে যাবে, সেল উইল স্ট্রিঙ্ক, সো দ্যাট লিডস টু দ্য ওপেনিং অফ দ্য স্টোমাটা। অ্যান্ড যখন সেলের ভিতরে জলটা ঢুকবে ইট উইল সোয়েলস আপ, সেলটা একটু মোটা হয়ে যাবে যেটার মাধ্যমে স্টোমাটাটা ক্লোজ হয়ে যাবে। তো যে অসমোসিস সেটা বডির অসমোটিক পোটেনশিয়াল আর ওয়াটার পোটেনশিয়ালগুলো মেনটেন করতে সাহায্য করছে, যে ওয়াটার রিকোয়ারমেন্ট যে বা গ্যাসিয়াস এক্সচেঞ্জও হেল্প করছে। আরেকটা জিনিস হলো ইমবাইবেশন। ইমবাইবেশন বেসিক্যালি যখন আমরা যদি একটা ড্রাই সিডকে ওয়াটারের মধ্যে রেখে দিই তো কিছুক্ষণ পরে ওয়াটারটা সোক করে সিডটা ফুলে যায়। সো দিস ইজ বেসিক্যালি হোয়েন এ ড্রাই সলিড মেটেরিয়াল when it takes up water, its cell wall and the cell component cell swells up. তো এই যে একটা মানে ওয়াটার অ্যাবজর্ব করার পরে যে সলিড মেটেরিয়ালটা সোয়েল হওয়া সেটাকে বলছি আমরা আমাদের ইমবাইবেশন। সো আমরা যদি যেরকম একটা সিডকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, আফটার সামটাইমস উই সি দ্যাট দ্য সিড সোয়েলস আপ। সো দিস ইজ প্রসেস ইজ নোন এজ ইমবাইবেশন। সো লাইক সোয়েলিং অফ সিডস, এক্সাম্পল সোয়েলিং অফ সিডস, ড্রাই সিডস, ওয়াটার ইজ অ্যাবজর্ব বাই উডেন ডোরস। লাইক আমরা যে কাঠগুলো যদি বৃষ্টির মধ্যে রেখে দিই সেটা জল অ্যাবজর্ব করে একটু ফুলে যায়। তো দিস ইজ থ্রু দ্য প্রসেস কল্ড ইমবাইবেশন। Now if we talk about plasmolysis, plasmolysis যখন বেসিক্যালি সেলের যে প্রোটোপ্লাজম বেসিক্যালি সাইটোপ্লাজম and প্লাজমা মেমব্রেন সবগুলো মিলে হলো আমাদের প্রোটোপ্লাজম। তো when the protoplasm shrinks or concentration of the protoplast of a plant cell মানে কন্ট্রাকশন অফ দ্য প্রোটোপ্লাস্টটা যখন সেল মেমব্রেন থেকে একটু ভিতরের দিকে শ্রিঙ্ক হয়ে যাবে ভিতরে, সেটাকে বলছি আমরা প্লাজমোলাইসিস। তো যখন একটা সেলকে যখন হাইপারটোনিক সলিউশনের মধ্যে রাখা হয়, তো সলিউশনের মধ্যে রাখা হলে কি হবে, তার ইয়র থেকে প্রচুর পরিমাণ জলটা বেরিয়ে যাবে, তো সেলের ভিতরের পোর্শনটা অনেকটা শ্রিঙ্ক হয়ে যাবে, দ্যাট ইজ নোন এজ প্লাজমোলাইসিস। So when a cell is placed in a hypertonic solution, কারণ কি বাইরে জলের কনসেন্ট্রেশনটা কম থাকবে, তো ভিতরে যেহেতু জলের কনসেন্ট্রেশন বেশি থাকবে, তো জলটা সেলের ভিতর থেকে পুরোপুরি বেরিয়ে চলে যাবে, তো তার প্রোটোপ্লাজমটা অনেকটা চিপসে যাবে। সো দিস ইজ নোন এজ আমাদের প্লাজমোলাইসিস। আর এটা হয় কারণ হচ্ছে আমাদের এক্সো অসমোসিসের কারণে। এক্সো অসমোসিস মানে লস অফ ওয়াটার ফ্রম দ্য সেল বাই অসমোসিস। তো অসমোসিসের কারণে সেলের ভিতর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে অ্যান্ড সেলটার ভিতরটা সিঙ্ক হয়ে যাচ্ছে, অ্যান্ড সেটাকে বলছি আমরা প্লাজমোলাইসিস। সো নর্মাল যে প্রসেসটা হচ্ছে, তো নর্মাল একটা সেল যেটা টার্গেট সেল একদম নর্মাল স্টেজে আসে, সেটাকে যদি আমরা হাইপোটোনিক সলিউশনে রাখি, তো ওয়াটারগুলো ভিতরে যাবে, ওয়াটার থ্রু অসমোসিস, কারণ কি ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশনটা কম আছে। তো প্রোটোপ্লাস কী করবে, হালকা একটু প্রেস হবে, ভিতরে একটু ফুলে যাবে, যেটাকে বলছি আমরা টার্গেট, সেলটা একদম পুরোপুরি সেল ওয়ালের সাথে একদম মিশে যাবে। দেন ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, যখন আমরা যদি এটাকে হাইপারটোনিকে রাখি, হাইপারটোনিক সলিউশনে যদি রাখি তাহলে কী হবে, ওয়াটার আস্তে আস্তে বেরিয়ে যাবে, ওয়াটার বের হওয়া শুরু হয়ে যাবে, কারণ বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশনটা কম ভিতরের থেকে ওয়াটার বাইরে চলে যাবে। তো প্লাজমা মেমব্রেনটা আস্তে আস্তে বিগেন টু ডিটেচ স্লাইটলি ফ্রম দ্য সেল ওয়াল। তো প্লাজমা মেমব্রেন উইল স্লাইটলি try to shrink and it will start detaching from the cell wall. In the final stage of plasmolysis, what happens, the maximum loss of water happens, means কোষের ভিতরে যতটুকু পরিমাণ জল থাকবে সব বেরিয়ে যাবে। Then the plasma membrane will retracts away from the cell wall, leaving a gap filled with external hypertonic solution. ভিতরে যে এক্সটার্নাল যে বাইরের যে সলিউশনটা আছে, সলিউশনটা ভিতরে চলে যাবে, আর ভিতরে যা জল পরিমাণ আছে যা সব বেরিয়ে যাবে, তখন মোটামুটি সেলটা পুরোপুরি শ্রিঙ্ক হয়ে যাবে। তো যেটাকে বলছি আমরা প্লাজমোলাইজড সেল। এটা যখন নর্মাল আমরা আইসোটোনিক সলিউশনের মধ্যে রাখি, তখন জলের আপ ডাউনটা সমান থাকবে অ্যান্ড সেলটা একদম নর্মাল কন্ডিশনে থাকবে। যদি হাইপোটোনিক সলিউশনে রাখি, তখন কি হবে, জল ভিতরে ঢুকবে, কারণ ভিতরে জলের কনসেন্ট্রেশনটা কম থাকবে, তো যার কারণে জল ভিতরে ঢুকবে, সেলটাকে ফুলিয়ে দেবে। That is আমরা কইতেছি টার্গেট, cell is target. When the cell water enters into the cell plasma membrane is pressed towards the cell wall and it will become a target. And if it is placed in a hypertonic solution, the hypertonic solution means water content is very low outside, so whatever the water content present inside the cell, it will come out of that and the protoplasm of that cell will shrink.
and the cell will be called as plasmolyzed. Now if this is the ascent of sap. Ascent of sap basically movements of minerals and movements of water and the dissolved minerals from the root to the leaves through the xylem tissue. This is known as ascent of sap. The ascent of sap বলতে আমরা নরমালি বুঝি যে জলটা বা তার সাথে যে মিনারেলসগুলো যেটা মাটির থেকে সেটা রুটের মাধ্যমে হয়ে পুরোপুরি আমাদের লিফ পর্যন্ত পৌঁছাচ্ছে জাইলেম টিস্যুর মাধ্যমে, সেই এই যে মুভমেন্টটা সেটাকে বলছি আমরা ascent of sap. The ascent of sap occurs through xylem and the distance basically can be of several meters, অনেক 8 10 15 20 মিটারও হতে পারে, কারণ ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ট্রি। তো ট্রিটা যত বড় হবে তো তার রুটের থেকে অতটুকু উপর পর্যন্ত তার মুভমেন্টটা হতে পারে। and movement of water হইতেছে কিভাবে আমাদের থ্রু দ্য xylem tissue. water আর মিনারেল আমাদের ট্রান্সফার হবে উইথ দ্য হেল্প অফ আমাদের xylem tissue. তো xylem is the main conducting tissue for water and minerals. So if you talk about that waterটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, দুইভাবে আমরা দেখেছি, সিম্প্লাস্টিক হতে পারে and অ্যাপোপ্লাস্টিক হতে পারে। ঠিক আছে, যখন কি হবে ওয়াটার মলিকুলটা রুট হেয়ারসের মাধ্যমে ঢুকবে, প্রথমে রুট হেয়ারসের মাধ্যমে গিয়ে সে তারপরে আসবে এপিডার্মিসে, এপিডার্মিস থেকে যাবে কর্টেক্স, কর্টেক্স থেকে যাবে আমাদের এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসে যাবে কর্টেক্স টু এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস থেকে পেরিসাইকেল, পেরিসাইকেলের পরে যাবে আমাদের মেটাজাইলেম, দেন প্রোটোজাইলেম। তো দিস ইজ দ্য বেসিক মুভমেন্টস অফ মলিকিউল। সেটার মধ্যে অনেক সময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করেছে যে ওয়াটারটা কীভাবে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল রুট হেয়ার যাবে, রুট হেয়ার থেকে এপিডার্মিস, এপিডার্মিস টু এপিডার্মিসের থেকে যাবে কর্টেক্স, কর্টেক্স থেকে যাবে আমাদের এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের পরে আছে আমাদের পেরিসাইকেল, পেরিসাইকেলের পরে আমাদের জাইলেম টিস্যু। তো জাইলেমের মধ্যে আমাদের দুই ধরনের আছে, একটা হলো প্রোটোজাইলেম আর একটা হলো মেটাজাইলেম। প্রোটোজাইলেম মিন ছোটো 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 জাইলেম যেগুলো আছে এগুলো হলো আমাদের প্রোটোজাইলেম। আর মেটাজাইলেম যেগুলো এরকম বড় 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 যেগুলো থাকবে, দ্য লার্জার ভেসেলসগুলো হবে আমাদের মেটাজাইলেম। সো ফার্স্ট অফ অল ইট উইল গো টুয়ার্ডস দ্য মেটাজাইলেম, দেন ইট উইল গো টু প্রোটোজাইলেম। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিকোয়েন্স অফ মুভমেন্টস অফ ওয়াটার, যেটা সয়েল থেকে একদম জাইলেম টিস্যুর মধ্যে যেটা ট্রান্সফার হচ্ছে। তো আমরা যেটা দেখেছিলাম যে যেটা ডিসকাস করলাম, তো রুট হেয়ার থেকে যাবে এপিডার্মিস, এপিডার্মিস থেকে কর্টেক্সে যাবে, কর্টেক্স থেকে এন্ডোডার্মিসে যাবে, এন্ডোডার্মিস থেকে পেরিসাইকেল, পেরিসাইকেল থেকে মেটাজাইলেম, দেন প্রোটোজাইলেম, যেটা জাইলেমের টিস্যু যেটা ভেসেলস ও ট্র্যাকিটসে যেটাকে বলছি। তো সেখান থেকে উপরের দিকে লিফস পর্যন্ত ট্রান্সফার হবে ওয়াটারটা। তো ওয়াটারটা যেটা হচ্ছে দুই ধরনের ট্রান্সফারটা হচ্ছে, একটা হলো অ্যাপোপ্লাস্টিক, অ্যাপোপ্লাস্টিক যেখানে সেল ওয়াল আর আমাদের যে ইন্টারসেলুলার স্পেস দুইটার মাঝখানে যখন ট্রান্সফারটা হচ্ছে, এই যে যদি সেল ওয়ালের মাঝখান দিয়ে এগুলোর মাঝখান দিয়ে যদি ট্রান্সফারটা হয়, ঠিক আছে, সেল ওয়ালের মাঝখান দিয়ে হচ্ছে বা ইন্টারসেলুলার স্পেসের মাঝখান দিয়ে হচ্ছে, সেটাকে বলছি আমরা অ্যাপোপ্লাস্ট। আর যদি প্লাজমোডেসমাটার মাঝখান দিয়ে হয় বা সাইটোপ্লাজমের মাঝখান দিয়ে হয়, সেটাকে বলছি আমরা symplastic pathway. So the movement of water molecule or the water or minerals, if it is occurring through the cell wall and the intercellular membrane or the plasma membrane, then it will be called as apoplastic, and if it is occurring through the plasmodesmata or cytoplasm, then it will be called as symplastic pathway. So from epidermis to cortex, endodermis, pericycle, then it will go towards the xylem. And Casparian strip, this is one that blocks the outward flow. Due to presence of this Casparian strips, what happens, the water cannot move backward, so it will go towards the xylem only. So Casparian strip basically regulates the backward flow of water. Now there are different theories that helps, like if we talk about যে রুটের থেকে একটা অতটুকু উপর পর্যন্ত কিভাবে জলটা উপরের দিকে উঠবে। সো দেয়ার আর সার্টেন থিওরিজ যেটা বলছে যে যেহেতু ওটার মধ্যে এরকম কোনো পাম্পের সিস্টেম নেই, প্লান্টের মধ্যে তো কোনো এরকমভাবে পাম্পের সিস্টেম নেই, তো তাহলে ওয়াটারটা কীভাবে ট্রান্সফার হচ্ছে। তো দ্যাট ইজ বেসিক্যালি দেয়ার আর ফিউ থিওরিজ দ্যাট উই নো। ওয়ান ইজ রুট প্রেশার থিওরি। রুট প্রেশার থিওরি কী হচ্ছে, রুট অ্যাক্টিভলি পাম্পস আয়নস। তো ওয়াটার কী হচ্ছে, এন্টার্স অসমোটিক্যালি, ডিউ টু অসমোটিক প্রেশার ওয়াটারগুলো রুটের ভিতরে ঢুকছে। তাছাড়া আরেকটা হলো গাটেশন। গাটেশন বেসিক্যালি আমরা যদি দেখি ভোরবেলা আমাদের লিফের মধ্যে
একদম লিফের এরকম পাশে একদম কর্নারের মধ্যে at the corner of each leaf we see tiny droplets in the morning, water droplets. Water droplets can be seen in the end portion of the leaves, যেটাকে বলছি আমরা এই process of releasing excess water through the process in the form of water droplets, যেটাকে বলছি আমরা গাটেশন। ঠিক আছে, যেটার যদিও রুট প্রেশারটা এতটুক এনাফ থাকে না, ইনসাফিসিয়েন্ট টু ফর দ্য টল ট্রিজ। ছোটো ছোটো গাছগুলোর লেগে তো ঠিক আছে, বাট বড় গাছগুলো যেটা 10 মিটার 15 মিটার লম্বা হয় তাদের ক্ষেত্রে তো এতটুকু রুট প্রেশার থাকে না যেটা জলটাকে উপরের দিকে ট্রান্সফার করতে পারে। তো নেক্সট থিওরিকে বলেছে ক্যাপিলারি থিওরি, যেখানে মধ্যে ওয়াটার অ্যারাইজেস থ্রু ন্যারো টিউব, যেটা জাইলেম, ডিউ টু এডেশন অ্যান্ড কোহেশন। একটার মধ্যে মানে আকর্ষণ আর বিকর্ষণ যেটা হচ্ছে, কিন্তু সেটাও আমাদের উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয় না। তো নেক্সট যেটা থিওরি, যেটা মোস্ট অ্যাকসেপ্টেড, যেটা দিয়েছিল ডিকসন অ্যান্ড জলি, যেটাকে বলছি আমরা কোহেশন অ্যান্ড টেনশন থিওরি, আর আমরা এটাকে বলতে পারবো ট্রান্সপিরেশন পুল থিওরি। তো ট্রান্সপিরেশন পুল থিওরি যেটা বলছে, নর্মালি যেটা প্রপার্টিস আমরা ওয়াটার যদি বলি, কোহেশন থাকতে পারে মলিকুল টু মলিকুলের এডিশন, যেটা টুয়ার্ডস দ্য জাইলেম ওয়াল, আর সারফেস টেনশন, একটার সাথে একটার অ্যাট্রাকশনের যে ব্যাপারটা থাকে। তো ট্রান্সপিরেশন যেটা হচ্ছে, ট্রান্সপিরেশন বেসিক্যালি লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, লস অফ ওয়াটার থ্রু দ্য স্টোমাটা ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার। তো লিফের মধ্যে যে এক্সেস ওয়াটারটা আছে সেটা রিলিজ হয়ে যাচ্ছে স্টোমাটার মাধ্যমে, সেটা বেরিয়ে যাচ্ছে। তো যার কারণে লিফের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো এই গ্যাপটা যেটা কী করছে, লিফের মধ্যে একটা নেগেটিভ প্রেশার তৈরি করছে, টেনশন তৈরি করছে। দ্যাট টেনশন কী করব, ওয়াটারটাকে নিচের থেকে ওয়াটারটাকে পুল করব, একটা অ্যাট্রাকশন, একটা টেনশন তৈরি করব। অ্যান্ড এই টেনশনটার কারণে ওয়াটারটা কী করব, কন্টিনিউয়াসলি পুল আপওয়ার্ডস। এই টেনশনটা অনেকটা হাই টেনশন থাকে, যেটার কারণে নিচের যেহেতু রুট থেকে ধরে স্টেমের মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি আছে, তো লিফের মধ্যে কী হচ্ছে, ওয়াটার কনসেন্ট্রেশনটা অনেকটা একটা গ্যাপের মতন তৈরি হচ্ছে। অ্যান্ড দ্যাট গ্যাপ ক্রিয়েটস এ টেনশন। ইটস লাইক ইট উইল অ্যাট্রাক্ট দ্য ওয়াটার ফ্রম দ্য রুট to stem in a high energy manner, so it will pull the water from the stem and root towards the leaf. So this is what the transpiration pull theory. So due to transpiration basically loss of water through the tiny pore present on the surface of leaf, that is stomata, and water is released in the form of water vapors. So it creates a gap in the tissue of the leaf, which creates a surface tension. That surface tension then pulls the water from the root and stem towards the leaf. So this is what transpiration pull theory is all about. Now next we will discuss about the food. তো ফুড মেটেরিয়াল যেটা আমাদের লিফের মধ্যে যেটা তৈরি হচ্ছে, পাতার মধ্যে যেটা ফুড তৈরি হচ্ছে, যেটা গ্লুকোজ, যেটা আমরা ফটোসিনথেসিসের মধ্যে যেটা তৈরি করছি, তো গ্লুকোজটা আমাদের আদার বডি পার্টসের মধ্যে ট্রান্সফার হতে হবে। তো ট্রান্সফারটা হবে, তো গ্লুকোজ এজ ইট ইজ ট্রান্সফার হবে না। তো গ্লুকোজটাকে আমরা স্টোর করে রাখছি স্টার্চ হিসেবে। তো স্টার্চ হলো একটা ভেরি কমপ্লেক্স একটা স্ট্রাকচার। তো স্টার্চ অলসো ক্যান নট বি ট্রান্সফার্ড এজ ইট ইজ ডাইরেক্টলি। সো গ্লুকোজটাকে আমরা কনভার্ট করব সুক্রোজে। So glucose will be converted into sucrose. That will happen in the cytoplasm of the chloroplast. So this sucrose is the transport material. So means the phloem mainly transfer করছে আমাদের সুক্রোজ। তো পাতার মধ্যে তো গ্লুকোজ তৈরি হচ্ছিল, কিন্তু গ্লুকোজটা ট্রান্সফার হবে না ডাইরেক্টলি, বিকজ গ্লুকোজ ইজ হাইলি রিঅ্যাক্টিভ, হ্যাঁ, রেসপিরেশন পাথওয়েতে চলে যাবে। তো যার কারণে একটা ডাইস্যাকারাইড একটা তৈরি করি আমরা সুক্রোজ। তো সুক্রোজটা ট্রান্সপোর্ট হবে থ্রু দ্য ফ্লোয়েম। তো আমরা যদি কোশ্চেন জিজ্ঞেস করে তো ফ্লোয়েমের মধ্যে দিয়ে কী ট্রান্সফার হচ্ছে, গ্লুকোজ, স্টার্চ, সুক্রোজ, অর নান অফ দ্য অ্যাবাভ। সো আওয়ার আনসার শুড বি সুক্রোজ, বিকজ সুক্রোজ ইজ দ্য ট্রান্সপোর্ট মেটেরিয়াল। তো এখন ডাইরেকশনটা কোন দিকে হবে, যে খাবারটা যেটা লিফের মধ্যে তৈরি হচ্ছে, তো লিফটাকে আমরা যেখানে বলছি আমরা সোর্স, বিকজ লিফ ইজ দ্য রিজন হোয়ার দ্য ফুড ইজ বিং প্রডিউসড। So leaf will be called as source, and the region where the food will be utilized, it will be called as sink. So sink basically can be of root, যেখানে আমার এনার্জি দরকার হচ্ছে, ফ্রুট, সেখানে ফ্রুটের ডেভেলপমেন্টের জন্য আমাদের এনার্জি দরকার হবে, ফ্লাওয়ার ডেভেলপমেন্টের জন্য এনার্জি দরকার হবে, স্টোরেজ টিস্যু যেরকম রুটের টিউবার হতে পারে, পটেটো টিউবার হতে পারে। তো ওই যে অর্গানগুলো যেগুলোর মধ্যে আমরা স্টোরেজ করে রেখে দেবো, বা যেখানে আমাদের ওই খাবারটা ইউটিলাইজ হবে এনার্জি প্রোডাকশনের জন্য, সেই জায়গাটাকে বলছি আমরা সিঙ্ক। তো সোর্স অ্যান্ড sink model, which is very important to understand, like
how this food components will be transferred. Although food is transferred majorly by active process, means এখানে এনার্জি দরকার হচ্ছে, but some of the fruit cell to cell transfer is occurring through simple diffusion also. So obviously সোর্স যেখানে লিফ যেখানে, তো সেখানে আমার খাবারের কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি থাকবে কম্পেয়ার টু দ্য সিঙ্ক, কারণ যেখানে সিঙ্ক মানে সেখানে খাবারটা ইউটিলাইজ হচ্ছে, তো ইউটিলাইজ হচ্ছে সেখানে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমে যাবে, তো সেখানে হাই টু লো কনসেন্ট্রেশনের একটা ব্যাপার থাকবে। আর খাবার যেটা ট্রান্সফার হচ্ছে সেটা বাই ডাইরেকশনাল হবে, মানে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, সাইডে সব দিকে ট্রান্সফারটা হচ্ছে। তো স্ট্রাকচার অফ ফ্লোয়েম যদি আমরা চিন্তা করি, সেখানে আমাদের কি সিভ এলিমেন্টস আছে, যেটা মেইন কন্ডাক্টিং টিস্যু, একটা টিউবের মতন থাকবে, তার সাথে আমার থাকবে কম্পেনিয়ন সেল, এটার সাথে একটা এরকমভাবে কম্পেনিয়ন সেল থাকবে, যেটা মেটাবলিক সাপোর্ট, মানে সিভ এলিমেন্ট সেটা তো ডেড টিস্যু, তো ওইটার ফাংশনের লেগে অ্যাক্টিভিটির জন্য আমাদের এই কম্পেনিয়ন সেল থেকে আমাদের এনার্জিটা প্রোভাইড হবে। তাছাড়া ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এগুলো যেটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে কাজে লাগছে। তো এখন যে মেকানিজমটা কীভাবে ট্রান্সফারটা হচ্ছে, যেটা হলো একটা হলো প্রেশার ফ্লো হাইপোথেসিস। প্রেশার ফ্লো হাইপোথেসিস ওয়াজ গিভেন বাই Munch in 1930, ঠিক আছে, প্রেশার ফ্লো হাইপোথেসিস অর মাস ফ্লো হাইপোথেসিস অলসো। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, সোর্সের মধ্যে কী হবে, খাবারটা লোডিং হবে, সো সুগারস আর অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু সিভ টিউব, কম্পেনিয়ন সেলস ইউজ এটিপি। তো কম্পেনিয়ন সেলগুলো এটিপি ইউজ করছে, যেটা খাবারটা সুগারটা যেটা গ্লুকোজ থেকে সুক্রোজে কনভার্ট করে, ইট উইল বি গিভেন টু দ্য সিভ টিউব, যেখানে মধ্যে অসমোটিক পোটেনশিয়াল কি হবে, ডিক্রিজ হবে, ওয়াটার বেশি হবে, অ্যান্ড ইট উইল ক্রিয়েট এ হাই প্রেশার, যার কারণে নাও ট্রান্সলোকেশন সলিউশনটা মুভ হবে বাল্ক ফ্লো, একটা লার্জ অ্যামাউন্টে, ডিউ টু হাই প্রেশার। সোর্সের মধ্যে হাই প্রেশার থাকবে, সিঙ্কের মধ্যে লো প্রেশার থাকবে, সো অবভিয়াসলি সেটা মুভ করতে থাকবে আস্তে আস্তে। যেখানে সোর্স যেখানে হাই প্রেশার থাকবে, সিঙ্ক যেখানে লো প্রেশার থাকবে, তো অটোমেটিকলি দ্য কম্পোনেন্টস উইল স্টার্ট টু মুভ। দেন আনলোডিং হবে, আনলোডিং যেটা হবে, সুগারস আর অ্যাক্টিভলি আনলোডেড, অ্যাক্টিভলি যেখানে ওয়াটারটা কী হবে, বেরিয়ে যাবে, অ্যান্ড ফুড মেটেরিয়ালটা ভিতরে ঢুকবে এখানে, যেখানে সোর্সটা যেখানে আমার সেলটা ইউটিলাইজ করবে খাবারটাকে। দিস ইজ দ্য সিঙ্ক হোয়ার দ্য ফুড উইল বি ইউটিলাইজড। তো সিঙ্ক উইল হ্যাভ লিটল লো প্রেশার, whereas source will have a high pressure. So this is due to this pressure gradient, the solutes or the food components are transferred from one region to another. So this is known as mask flow hypothesis or pressure flow hypothesis. So as we have discussed little bit about transpiration. Transpiration basically যখন মানে গাছ যে এক্সেস ওয়াটারটা, অতিরিক্ত যে জলটা আছে গাছের মধ্যে, সেটা ওয়াটার ভেপর হিসাবে, বাষ্প হিসাবে গাছের পাতা দিয়ে, সেটা পাতার যে ছোটো ছোটো ছিদ্র থাকে, যে স্টোমাটা দিয়ে বেরিয়ে যাওয়া, তো ওই প্রসেসটাকে আমরা বলছি ট্রান্সপিরেশন। তো ট্রান্সপিরেশন বেসিক্যালি মিনস লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপর, অ্যান্ড দিস ওয়াটার ভেপর ইজ রিলিজ থ্রু দ্য এরিয়াল পোর্স দ্যাট ইজ কল্ড এস স্টোমাটা। সো ট্রান্সপিরেশন ইজ অলসো ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস। একটা হলো স্টোমাটাল ট্রান্সপিরেশন, যেটা স্টোমাটাল পোর দিয়ে সেটা হইতেছে, অ্যান্ড দ্যাট ইজ 90 থেকে 95% স্টোমাটা দিয়েই ট্রান্সপিরেশনটা হচ্ছে। তাছাড়া কিউটিকুলার ট্রান্সপিরেশন আছে, তো লিফের সারফেসে যে কিউটিকল আছে, সেটার মাধ্যমে যদি ট্রান্সফারটা হয়, রিলিজটা হয়, তাহলে কিউটিকুলার ট্রান্সপিরেশন। কিছু প্লান্টের স্টেমের মধ্যে আছে লেন্টিসেল, তো লেন্টিসেল দিয়ে সেটা ট্রান্সফার হয়, লেন্টিসিউলার ট্রান্সপিরেশন বলছি আমরা, ঠিক আছে। কিছু বার্ক অলসো প্লেস ইম্পর্টেন্ট, বড় বড় গাছের যে বার্কগুলো, কারণ হার্ড টিস্যু থাকে, তো বার্ক অলসো হ্যাজ টাইনি ছোটো ছোটো ছিদ্র থাকে, যেগুলোর মধ্যে দিয়ে সেটা আমরা ওয়াটারটা রিলিজ করে দিই, এক্সেস ওয়াটারটা বের হতে পারে। এখন হলো যে কী কী ফ্যাক্টর আছে, যে এই যে আমাদের ট্রান্সপিরেশন যে বলছি, ট্রান্সপিরেশনটা কী কী জিনিস এফেক্ট করতেছে, কারণ ট্রান্সপিরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা বলছিলাম যে জাইলেম যে ওয়াটারটা নিচের থেকে তো উপরের দিকে তুলছে, যেখানে আমাদের যে ট্রান্সপিরেশন পুল যেটা, তো ট্রান্সপিরেশন অলসো প্লেজ ইম্পর্টেন্ট রোল। তো ট্রান্সপিরেশনটাকে এফেক্ট করছে কেটা, ট্রান্সপিরেশন ইজ এফেক্টেড বাই টেম্পারেচার, হায়ার টেম্পারেচার মোর ট্রান্সপিরেশন। যত বেশি টেম্পারেচার বাড়বে তাহলে কী হবে, এয়ারের মধ্যে ওয়াটার কনসেন্ট্রেশনটা কম হবে, তো লিফের থেকে প্রচুর পরিমাণ ওয়াটার উইল বি পুলড আউটসাইড, সো প্রচুর পরিমাণ ওয়াটার লস হবে। তাছাড়া লাইট, যেটা স্টোমাটাল ওপেনিং করবে, তো এখন যদি টেম্পারেচার বেশি থাকে লাইট, তাহলে কী হবে, ট্রান্সপিরেশন বাড়বে। যদি লাইট বেশি থাকে, স্টোমাটা ওপেন থাকবে, দ্যাট উইল অলসো লিডস টু হাই রিলিজ অফ ওয়াটার, হাই লস অফ ওয়াটার। লো হিউমিডিটি, দেন মোর ট্রান্সপিরেশন। হিউমিডিটি যদি কম থাকে তাহলে কী হবে, বডির থেকে ওয়াটার সব এক্সট্রাক্ট করে নেবে, তো তখনও ট্রান্সপিরেশন বেশি হবে। উইন্ড স্পিড অলসো ওয়াটার ভ্যাপরটা সরাই দিবে,
তো ছড়ালে কি হবে increase rate of transpiration rate will also increase with the increase in wind speed. Soil water deficiency, to water deficiency, if the soil does not have enough water, so it will reduce the transpiration, means there is not enough water to get released. So যদি সয়েলের মধ্যে ওয়াটার কম থাকে দেন ট্রান্সপিরেশনটাও কম হবে, okay, because water deficient plant, the plant will not be able to absorb enough water that can be released in the form of transpiration. So water deficiency reduces transpiration. Now if we talk about the internal factors, গাছের ভিতরের যে অ্যানাটমিক্যাল কি কি জিনিস আছে, তো স্টোমাটা নাম্বারের উপরও ট্রান্সপিরেশনটা ডিপেন্ড করে। স্টোমাটা যদি বেশি থাকে তো ট্রান্সপিরেশনের রেটটা বাড়বে। নাম্বার অফ স্টোমাটা if it is higher, then the transpiration rate will also be higher. Then thickness of the cuticle যে আউটার কাভারিংটা থাকে, এই কিউটিকলটা যদি বেশি ভারী থাকে, if the thickness of the cuticle, if the thick cuticle, the transpiration will be very low. And if the cuticle is very thin, then the water molecule will be easily passed out of that. Then surface area of the leafটা যত বড় হবে তার মধ্যে স্টোমাটাল নাম্বারও বেশি থাকবে, তো ট্রান্সপিরেশনটাও বাড়বে। সো দিস আর এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টর, যে বাহ্যিক ফ্যাক্টর আর অভ্যন্তরীণ যে ফ্যাক্টর কিছু জিনিস যেটা ট্রান্সপিরেশনটাকে এফেক্ট করছে। সো কী কী দেখলাম আমরা, টেম্পারেচার আছে, হিউমিডিটি, তারপর সানলাইট, ঠিক আছে, তাছাড়া যে আমাদের যে ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট যেটা আমাদের সয়েলের মধ্যে আছে সেটাও আমাদের যে ট্রান্সপিরেশনটাকে এফেক্ট করছে। নাও এই যে স্টোমাটা যেটা ট্রান্সপিরেশন যেটা হচ্ছে, যে স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজারটা কীভাবে হচ্ছে, তো যেটা আমরা বলেছিলাম একটু আগে এন্ডোসমোসিস আর এক্সোসমোসিস যেটা, তো গার্ড সেলগুলো কী করছে, স্টোমাটার ওপেনিং অ্যান্ড ক্লোজারটা রেগুলেট করছে। তো স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজার ইজ রেগুলেটেড বাই গার্ড সেল। সো ইফ দ্য স্টোমাটা ইজ target means it has taken up water and it has become target, so in that case the stomata will open, stomatal pore will remain open. If the cell become flaccid, means if loses water, then the cell will come together and the stomata will be closed, that is the pore is closed. So important, this stomatal closure and opening, it has important role to play in transpiration, because this water loss creates the transpiration pool. So transpiration helps in the creation of the transpiration pool for the ascent of sap, the generation of ascent of sap. তো ওয়াটার অ্যাকুইজিশনের জন্য আমাদের ট্রান্সপিরেশনটা হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা ছাড়া আমার কী করছে, ট্রান্সপিরেশনে এক্সেস ওয়াটারটা রিমুভ করতে পারছি, তাছাড়া প্লান্টসের থার্মোরেগুলেশনে হেল্প করছে অ্যান্ড মেনটেন্স টার্গিডিটি। তো যে প্লান্টসটা, কারণ যেহেতু প্লান্টসটা একটা জায়গায় তার একটা জায়গায় যাইতে পারতেছে না, তো ইন দ্যাট কেস প্লান্ট হ্যাজ টু মেনটেন ইটস বডি টেম্পারেচার, বডির যে থার্মোরেগুলেশনটা, টেম্পারেচার মেনটেন কী করে করবো, তো ওই যে এক্সেস ওয়াটারটা হয়তো বা ওয়াটারটা ধরে রাখবে বা ওয়াটারটাকে রিলিজ করে সেটা যেটা নিচের থেকে আরও ওয়াটার অ্যাকোয়ার করবে। সো ইন দ্যাট কেস প্লান্টস উইল রেগুলেট দ্য বডি টেম্পারেচার অফ দ্যাট প্লান্ট। ডিসঅ্যাডভান্টেজ কী হয়, এক্সেসিভ যদি ট্রান্সপিরেশন হয়, যদি আমাদের কথা হয় ধরি আমরা যে সয়েলের মধ্যে যদি ওয়াটার কন্টেন্ট কম থাকে, দেন ইন দ্যাট কেস যদি ট্রান্সপিরেশন বেশি হয় তো গাছটা প্রচুর পরিমাণ ওয়াটার লস করবে অ্যান্ড দ্যাট প্লান্ট উইল একটা ঝিমছে যাব, চিপসে যাব, অ্যান্ড বেসিক্যালি ইট উইল wilting will start due to excess water loss, because due to high excessive transpiration, huge amount of water is lost, so the enough amount of water is not available in the soil, so in that case the plant will start wilting and ultimately it will die. So transpiration is beneficial for the plants, also it is disadvantageous also for the plant. So overall we came to end of this lecture. So নেক্সট লেকচারে আমরা এরপরের টপিক যেটা আছে প্লান্ট গ্রোথ হরমোনসটা ডিসকাস করব। সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ অল।